লিনিয়ার ফরম্যাটে পুরো গল্পটা বলি। খুব মানে সাধারণ এবং সিম্পল গল্প। এরকম গল্প আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের বাড়িতেই হয়েছে। কোনো না কোনো সময় হয়েছে, পাড়াতে হয়েছে। নিজের বাড়িতে যদি নাও হয়ে থাকে পাড়াতে হয়েছে। মানে গৃহ পরিচারিকা আ চুরি করেছে। এটা একটা খুব মানে সিম্পল জিনিস, এরকম ঘটনা ঘটেই থাকে। সম্রাটদা ইনি কতদিন কাজ করতেন তোমার এখানে? ইনি সবে জয়েন করেছিলেন। মাসখানেক হতে চলছিল। মানে ২০-২৫ দিন হয়েছে কাজ করছিলেন। এবং পরে গিয়ে বলব যে এই ২০-২৫ দিনের মধ্যে আরো অনেক রকমের কি বলবো ভৌতিক ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে। মানে এমন জিনিস মিসিং আরকি। এই ২০-২৫ দিনের মধ্যে। আ কালকে যেটা হয় মানে কালকের আগের দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে দৌড়াই, কারণ দেরি হয়ে গেছিল। আমার নাটকের রিহার্সাল এর জন্য যাওয়ার কথা ছিল। এই স্নান করতে যাওয়ার সময় আমি আমার দুটো আংটি খুলে আমার ঠিক বিছানার পাশে বালিশের পাশে রেখে যাই। ফেরত এসে স্নান থেকে ফেরত এসে আমার কাছে একটা ফোন আসে যে রিহার্সাল সেন্টার থেকে যে তাড়াতাড়ি করে চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি তখন তাড়াহুড়ো করে জামা কাপড় পরে বেরিয়ে যাই, গাড়ি করে বেরিয়ে যাই। ১৩ কি ১৪ মিনিট আমি ড্রাইভ করেছি। ইতিমধ্যেই আমার মনে পড়েছে যে আমার হাতে আংটিটা নেই। মানে আমি রিয়ালাইজ করেছি যে হাতে আংটিটা নেই। সঙ্গে আমি ওই গাড়ি চালাতেই প্রায় আ বা ফোন করি আমার দারোয়ানকে যে, আ "তুমি একটু দোতলায় যাও। দোতলায় গিয়ে আমার বেডরুমে দুটো আংটি আমার বিছানার পাশে পড়ে আছে। সেটা নিয়ে নিজের কাছে রাখো। মানে আমি পরে রাত্রিবেলা নিয়ে নেব।" এবার একটু বলে রাখি, আমার এই দারোয়ান আর আমার আরেক পরিচারিকা, হুম। তারা কিন্তু ৮ বছর ধরে আমার বাড়িতে কাজ করে। আচ্ছা। এবারে আমি বলি এরকম যে তুমি মানে ও আরকি আমার খুব বিশ্বস্ত একজন আরকি। তাই জন্য বলি যে, "তুমি নিয়ে রাখো এটা।" এইবারেই আমার দারোয়ান যে ওপরে যায়, ওপরে গিয়ে দেখে যে এই পরিচারিকা যে ৩ নম্বর মানে লোকটি যে নতুন ঢুকেছে আমাদের বাড়িতে, সে আমার বেড কভার পরিষ্কার করছে এবং বেড কভারটা তোলা। তো সঙ্গে আমার দারোয়ান জিজ্ঞেস করে যে, "আ আ এখানে দাদার দুটো ছিল কিছু একটা ছিল দেখেছো?" তো বলে, কি ছিল? কি ছিল? কিছু ছিল না তো, এখানে কিছু ছিল না তো।" মানে আগের থেকেই আরকি মানে মানে কনসিয়াস হয়ে বলছে, "কিছু ছিল না তো।" "না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি।" তো তখন ও বলেছে, "আরে বাবা, দুটো আংটি ছিল, আংটি দেখেছো কি? দুটো আংটি, বড় সাইজের আংটি দুটো ছিল।" বলছে, "না, আমি কিছু দেখিনি।" তো আমার দারোয়ান ভালো করে বিছানাটা দেখলো। এই তোমার বালিশের সাইড-ফাইড সব দেখলো। কিন্তু তখন আরকি অলরেডি বেড কভারটা তোলা হয়ে গেছে। ও ঝাড় দিচ্ছে বেড কভারটা। আমার দারোয়ান ঠিক মাথাটা ঘুরিয়েছে এই দেখার জন্য, এই ড্রেসিং টেবিলের ওপরটা দেখার জন্য। ১ সেকেন্ডের মধ্যে যে মাথাটা ঘুরিয়েছে, দেখছি পায়ের কাছে আংটিটা সুন্দর করে রাখা আছে। এবং ভদ্রমহিলা ঝুঁকেছিল, সোজা হয়ে গেল আরকি। এবং ঝুঁকেছিল, ট্রাক করে সোজা হয়ে গেল। তো সঙ্গে দারোয়ান ধরেছে যে কি, "এই তো তুমি রাখলে আংটিটা। আমরা তো একটু আগে ঢুকে তো আংটিটা দেখিনি।" তো বললাম, "কোথাকার আংটি? কি আমি তো এখনো দেখতে পাচ্ছি না কোন আংটি?" তখন আমার দারোয়ান বলেছে, "অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না? মানে এই তো একটা চকচক করছে আংটি। এইটা হচ্ছে সেই আংটিটা আরকি।" এবারে বলছে যে আমার দারোয়ান বলেছে যে, "দুটো আংটি আছে, একটা হীরের আছে, একটা নীলার আছে, দুটো।" এবারে বা আ এবারে ওই মানে এই কি বলে, হিরেরটা। হীরের আংটিটা আমরা পেয়েছি। এবারে আমার দারোয়ান জিজ্ঞেস করা শুরু করেছে, "দ্বিতীয় আংটিটা দাও।" এবারে উনি বলছেন, "আমি কিচ্ছু আংটি দেখিনি। আমি জানি না আংটির বিষয়ে, কিছু জানি না।" তো ও বারবার করে বলছে, ও বারবার করেছে বলছে না। তখন আমার দারোয়ান আমাকে ফোন করেছে। ফোন করে জিজ্ঞেস করেছে যে, "দাদা, এ তো বলছে আরেকটা আংটি পাচ্ছে না, কিন্তু আমি কিন্তু নিজের চোখে দেখলাম ও কিন্তু বিছানার উপরে একটা আংটি রাখলো। এবারে দ্বিতীয় আংটিটাও দিতে চাইছে না।" আমি তখন স্পিকার ফোনে তখন কথা হচ্ছে। আমি তখন বললাম, "ওকে কোথাও বেরোতে দেবে না। প্রয়োজন হলে আমি দেখছি। আমি রিহার্সাল সেন্টারে একবার বলে আসছি যে আমার একটু দেরি হবে। আমি তো প্রয়োজন হলে আসার সময় হরিদেবপুর থানায় একটা ফোন করে দেবো, ওরা পুলিশ অফিসার পাঠাবে।" এই কথাটা স্পিকার ফোনে এই ভদ্রমহিলা শোনে। শোনার পর এক্কেবারে ভদ্রমহিলার টোটাল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। একেবারে একটা সাইকো তে পরিণত হন উনি। উনি আমার দারোয়ানকে ধাক্কা মারা শুরু করেন। ইতিমধ্যে আমার পরিচারিকা এসে গেছে। মানে পরিচারিকা মানে আমার যে আরেক পুরনো পরিচারিকা, সে এসে গেছে। সে ওকে সামলানোর চেষ্টা করে। ও ধাক্কা-ফাক্কা মেরে ও বলছে, "আমি এখানে থাকবো না। আমাকে ছেড়ে দিন। আপনার মিথ্যা চোর অপবাদ দিচ্ছেন আমাকে। আমি কিচ্ছু করিনি। হেন-তেন, আমার কাছে কিচ্ছু নেই।" বলে দৌড় লাগাচ্ছে। এ আমার দারোয়ান ধরার চেষ্টা করছে, আমার পরিচারিকা ধরার চেষ্টা করছে, কিছুতেই পাচ্ছে না। এবার দৌড়ে নিচে নেমে যেতে গেছে। নিচে যেই নেমে যেতে গেছে, আমার সিঁড়ির কাছে আমার কুকুরটা শুয়েছিল, ঠিক সিঁড়ির সামনে। ভুল করে বোধহয় কুকুরের গায়ে পাটা দিয়েছে। এবার যেভাবে স্মুথ পা যেহেতু, মানে স্মুথ পা বলছি, স্মুথ গাটা যেহেতু, পাটা পিছলে গেছে। পিছলে গিয়ে ও পাথরের সিঁড়ির উপরে পড়েছে। পড়ে গড়াতে প্রায় ১৪-১৫ টা সিঁড়ি নিচে গিয়ে পড়েছে, চাতালের উপরে গিয়ে পড়েছে। এবং যেহেতু আমাদের স্টেয়ারকেসটা ৩ ফুটের, এবারে মহিলাটি ওই ৫ ফুটের কাছাকাছি আরকি। এবার মাথাটা আরকি যেই দিকে রেলিংটা থাকে, লোহার রেলিংটা, সেই দিকে লেগেছে। এবারে মাথায় ধাক্কা লাগতে নিচে পড়েছে।
কিন্তু তাতেও কিন্তু উনি ক্ষান্তি দেননি, উনি কিন্তু ওই চাতাল থেকে উঠে আবার দৌড় লাগিয়ে নিচে পালাচ্ছেন। তখন আমি তাড়াতাড়ি করে স্পিকার ফোনে একে বললাম, আমার দারোয়ানকে বললাম যে ওকে কিন্তু কোনোভাবে বাইরে যেতে দিলে চলবে না, কারণ তাহলে ইনভেস্টিগেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ওকে ধরো, আমি দেখছি, আমি এক্ষুনি আসছি। তুমি কি ততক্ষণে পুলিশে খবর দিয়ে না দিয়েছিলে? না না, তখনও দিলে। ফোনে রয়েছে। হ্যাঁ, আমি তখন ফোনে ছিলাম। আমি তাড়াতাড়ি করে রিহার্সাল সেন্টার, ততক্ষণ আমি পৌঁছে গেছি। আমি রিহার্সাল সেন্টারে খবর দিলাম যে আমি একটু পরে আসছি, আমার একটু দেরি হবে বলে আমি বেরিয়ে পড়লাম, আমার গাড়িটা ব্যাক করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে আসার পথে আমার কি জানি সন্দেহ হলো যে কি করা, পুলিশকে ফোন করা কি না, আমি ঠিক ডিসাইড করে উঠতে পারছি না। এবারে আমি ভাবলাম যে হয়তো এসে হাত পা জ্বললে, মানে হয় না, রিকোয়েস্ট করলে তো দিয়ে দেবে। আমি তো পুলিশকে তখন আসার সময় ফোন করলাম না। এসে দেখি আমি আমার বাড়িটা তছনছ অবস্থায়, চারিদিকে টেবিল ল্যাম্প ছড়ানো, কম্পিউটারের কিবোর্ড উল্টে পড়ে আছে, আমার যে বেডরুমটা আর কি, সেটা পুরো তছনছ অবস্থায় আর কি। ময়না দিও কি বাড়িতে না ছিল? না, শুটিং এ ছিল আর কি। আমার 2 ছেলে ছিল, তারা ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আর মানে একজন পরিচারিকা আর একজন দারোয়ান ছিল, আর এই ভদ্রমহিলা ছিলেন। এবারে তছনছ অবস্থায় চিৎকার চেঁচামেচি, মাথা ঠুকছে দেওয়ালের গায়ে, আমাকে ছেড়ে দিন, আমরা কেন মিথ্যা কথা দিচ্ছেন, হেন তেন, এই সব আজে বাজে কথা বলছে। আমি তো এই সিন দেখে ঘাবড়ে গেছি পুরো। আমি তখন ভদ্রমহিলাকে শান্ত করানোর চেষ্টা করলাম, আমি বললাম যে দিদি, আমরা কোনো আপনাকে পুলিশে দেবো না, আমি একদম প্রমিস করছি, গ্যারান্টি, আপনি আমাকে আংটিটা খালি ফেরত দিয়ে দিন, প্রয়োজন হলে আমি আপনাকে 1,000 টাকা দেবো, পুরস্কৃত করবো আপনাকে, কিন্তু আপনি দিয়ে দিন ওই আংটিটা। ওটা আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি আংটিটা কিনেছিলাম, আমার শখ আর কি, গয়নাগাটি পরাটা আমার শখ। আমি এই বছর দুবাইতে গেছিলাম, একেবারে ক্রেডিট কার্ডে কেনাই ওই গয়নাটা, এবং ইটস হিউজলি প্রাইসড, সাংঘাতিক দামি। আমি ওটা এখানে পাবো না, আমি পয়সা দিলে এখানে পাবো না। ওই ডিজাইনটা এত ইন্টারেস্টিং, ও মা কামাখ্যার পায়ে ছোঁয়ানো ওই আংটিটা, খুব আমার সেন্টিমেন্টাল একটা জিনিস, প্লিজ দিয়ে দিন বললাম। উনি ওই ফাটা রেকর্ডের মতো বলেই চললেন যে আমি কিছু নিইনি। এবার যত নিইনি বলছে তত উনি হাইপার হচ্ছেন। এবার আমাকেও ধাক্কা দেওয়া শুরু করলেন উনি, যে বেরিয়ে যাবেন বলে। আমি বললাম যে ময়নাদি এসে গিয়েছিল? না, ময়নাদি অনেক পরে, ঘটনার পুরো শেষ হয়ে যাওয়ার পরে এসেছে। তো এবারে আমাকেও ধাক্কা মারা শুরু করলেন। আমি বললাম যে দেখুন, আপনি কোনোভাবে বেরোতে পারবেন না, এত চালাক নিজেকে মনে করবেন না, আমি পুলিশ স্টেশনে ফোন করছি, ওরা আসুক, তারপরে যা করার করবে। আমরা তখন ওকে একদম পুশ করে ওকে ওই দরজা বন্ধ করে দিলাম আমার বেডরুমটাতে, যাতে বেরোতে না পারে। আমরা ভেতর থেকে শুনছি যে চিৎকার, ওই দরজা ধাক্কাচ্ছে, মাথা ঠুকছে, কি সব করছে ভেতরে, একটা কেওয়াস হচ্ছে ভেতরে, আমি তো দেখতে পাচ্ছি না দরজা বন্ধ যেহেতু। এইবারে যেটা হলো যে আমি আর কি পুলিশ স্টেশনে ফোন করে বললাম যে ইমিডিয়েটলি পুলিশ পাঠান। ওরা বললো যে মানে সাব ইন্সপেক্টর একজন তুললেন ফোন, বললেন যে আমি থানার বাইরে আছি, আমি গিয়েই পাঠাচ্ছি। এই আস্তে আস্তে পুলিশের অ্যাবাউট 45 মিনিটস লেগেছে। তখন বাজে 3:45 মতো। কোন থানা? হরিদেবপুর থানা। 3:45 মতো লেগেছে। 2জন সাব ইন্সপেক্টর এলেন আর একজন লেডি পুলিশ অফিসার এলেন। তারপরে আমরা সাহস করে দরজাটা খুললাম। এইবারে সে তো একদম সেই মানে চন্ডাল রূপে আর কি, মানে সেই চুল উস্কো খুস্কো হয়ে আছে, আমাকে ছেড়ে দিন। 45 মিনিট ঘরেই ছিলেন? হ্যাঁ, আটকানো ছিল। সে তোমরা আটকেই রেখেছিলে? হ্যাঁ, কারণ বার করা যাচ্ছে না, মানে ওর নাল পালিয়ে যাবে তো, মানে যে লেভেলে ধাক্কা মারছে উনি, মানে ওনার গায়ে যা শক্তি এসে গেছে, তখন রোগা পাতলা একটা মানুষের যা শক্তি এসে গেছে, তোমরা ধারণা করতে পারবে না। এইবারে আমি পুলিশ অফিসারকে বললাম যে এই ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা বললাম। এবার পুলিশ অফিসার জেরা করা শুরু করলো। পুলিশ অফিসার গরম ভাবে জেরা করলো, নরম ভাবে জেরা করলো, প্রথমে বকা দিল, যাই এই পুরো প্রসেসটা বাড়িতেই বাড়িতে চলছে? চলছে, হ্যাঁ। পুরোটা গরম, এই পুরোটা দিল, পুরো মানে নরম গরম দুই ভাবেই ওকে জিজ্ঞেস করলো, কিছুতেই বলছে না। তারপরে লেডি পুলিশ অফিসার ওকে ভেতরে নিয়ে গিয়ে ওর বডি চেক আপ করালো। বডি চেক আপেও কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, কি রে, আংটিটা গিলে ফেলেছিস কি, গলা দিয়ে কি গিলে ফেলেছিস? হ্যাঁ, কি অনেক কথা জিজ্ঞেস করলো, যেমন মানে পুলিশরা যেমন জিজ্ঞেস করলো, কিন্তু উনি কিছুতেই বলছেন আমার কাছে নেই আংটিটা। পুলিশ অফিসার আলটিমেটলি যেটা করলো, বললো যে তোকে 5,000 টাকা পুরস্কার দেবে দাদা, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টার যে তোকে 5,000 টাকা দেবে, তুই আংটিটা ফেরত দিয়ে দে। দিল না। উনি কি বলছিলেন যে না, উনি কন্টিনিউয়াস বলে যাচ্ছেন আমি নিইনি। আচ্ছা, কিন্তু আমরা তো পুরো স্যাঙ্গুইন, কারণ চোখের সামনে দেখেছি। কারণ এইবারে বলি একটা ঘটনা। আচ্ছা, সার্চ করেও তো পাওয়া যায়নি? না, বডিতে সার্চ করে পাওয়া যায়নি, বডিতে রাখিনি, সেটা চালাক। এবারে 10টা দিন আগে কিন্তু আমার শাশুড়ি মায়ের একটা গয়না চুরি গেছে, গয়না বলতে একটা পাতলা সোনার চেন চুরি গেছে। এবং যেহেতু আমরা কোনো ক্লু পাচ্ছি না যে
কে কিভাবে চুরি করেছে, সেহেতু আমরা ওইটা নিয়ে আর উচ্চবাচ্যই করিনি। হারিয়ে যাওয়া ভাবা মানে হচ্ছে। উল্টো বরঞ্চ আমরা শাশুড়ি মাকেই বলেছি যে তুমি সাবধানে রাখো না কেন, এই বাইরে রাখলে তো এরকমই হবে, হেন তেন এসব বলেছি। তো যাই হোক, এবারে পুলিশ অফিসাররা জেরা করলো, জেরা ঠেরা করার পর পুলিশ অফিসাররাও ক্লান্ত হয়ে গেল, বললো যে এর মুখ দিয়ে বের করা যাবে না দাদা, আর এখন তো আর আগেকার দিনের মতো সিস্টেম নেই যে থানায় নিয়ে গিয়ে মারধর দেবো, একে থানায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। তো ওকে বললো যে ভাই তোমার নামে জিডি করছি আমরা, তুমি যদি রাত 10টার মধ্যে যদি করে দিতে পারো, মানে ফেরত দিতে পারো, তাহলে আমরা এফআইআর করবো না, কিন্তু 10টার মধ্যে যদি তুমি ফেরত না দাও তাহলে এফআইআর করবো। তো আমি পুলিশ অফিসারকে বললাম যে ও যদি চলে যায় তাহলে কি আমরা ধরতে পারবো ওকে? বললো না ঠিক, আপনি চিন্তা করবেন না, ও যদি নিয়ে থাকে ও ঠিক ফেরত দিতে আসবে, দেখবেন 10টার মধ্যে। হ্যাঁ, আর আদারওয়াইজ যদি ও সাপোজ ধরুন ওর বডিতে নেই, তাহলে তো আপনার বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে, তো সেটা আপনি পরে হলেও পেয়ে যাবেন। এখন এই সান্ত্বনাই পেলাম আর কি বলবো, কিছু পুলিশের উপর তো আর কিছু কথা বলা যায় না। উনি বললেন যে ওকে ছেড়ে দিন। আচ্ছা, একটা বিষয় উঠছিল যে তোমরা নাকি লাঠি এবং অ্যাসিড নিয়ে হ্যাঁ, আমি বলি, প্রথমত বলা হচ্ছে তুমি সেই সময় বাড়িতে ছিলে। না, তুমি আমি বাড়িতে ছিলাম না, এবং আমি তুমি- বাইরে থেকে এসেছি। এটা আমার অসংখ্য স্টুডেন্টরা জানে, তাদেরকে গিয়ে আমি বলে, মানে আমি রিহার্সাল চলাকালীন আমি বেরিয়ে এসেছি, সেটা সবাই দেখেছে। তো আমি যে রিহার্সালে গেছিলাম ওই দুপুর 12:30 একটার সময়, সেটা সবাই জানে, মানে এতগুলো লোক দেখেছে, মানে এটা কোনো লুকোনোর ব্যাপার নেই। আচ্ছা, এরপরে আর মারার যে বিষয়টা আর উঠে আসছে, একেবারেই ফার্স নয়, একেবারে মানে দারুণ একটা, মানে সেই কি বলবো, গল্প সাজানো আর কি, মানে রূপকথার গল্প সাজানো। ফার্স্ট অফ অল, আমি কি পাগল? আমি যদি অ্যাসিড মারি, আমি যদি ডান্ডা দিয়ে মারি, আমি যদি বুট দিয়ে মারি, তাহলে আমি পুলিশ ডাকতে যাবো কেন? কারণ আমি তো জানি আমি একটা শিক্ষিত লোক, আমি তো জানি এখন থানায় নিয়ে গেলে ওকে কোনো মারধর করবে না। যদি আমি মারধর করার দায়িত্বটা নিয়ে নিই, তাহলে আর আমি পুলিশ ডাকবো কেন? তো যাই হোক, এই হলো। এই করে পুলিশ বললো ওকে ছেড়ে দিন। আমরাও ডিসিশন নিলাম ছেড়ে দেওয়া, আর কি করবো, মানে হতাশ হয়ে গেলাম। তাও একবার লাস্ট ওনাকে হাত জোর করে বললাম যে দিদি বিশ্বাস করুন, আমার এখনো ইনস্টলমেন্ট চলছে, এই আংটিটার আপনি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন। ভদ্রমহিলা তখন এক কথা বলছে, উল্টে উনি আর কি আমাকে হাত জোর করে বলছেন আমি নিইনি। তো আমাকে পুলিশ অফিসার বললো যে ছেড়ে দিন, এইসব এক কথা হাজারবার জিজ্ঞেস করে লাভ নেই। উনি কি করলেন, ওপরে গেলেন, 3 তলায় গেলেন, জামাটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে নিচে নামা শুরু করলেন। আমাদের যেটা বিশাল বড় ভুল হয়ে গেল চালে, যেই জামাটা উনি এতক্ষণ পরেছিলেন সেই জামাটা কিন্তু আমরা চেক করেছি, কিন্তু যেই জামাটা পরে বেরোলেন উনি, কারণ উনি যখন কাজ করতে আসতেন, সেটা আমি পরে জানতে পারলাম, আমি এতদিন জানতাম না, আমি পরে জানতে পারলাম উনি একটা জামা পরে আসেন, এসে চেঞ্জ করেন, একটা অন্য জামা পরে ঘর ঝাড়মোছ করে, এইসব কাজকর্ম করে আবার ওই জামাটা পরে ব্যাক করে যায়। তো ওই আগের জামাটা উনি পরে বেরিয়ে গেলেন, ওই জামাটা কিন্তু সার্চ করা হলো না, ভুলবশত, আমাদেরই ভুলবশত, উনি বেরিয়ে গেলেন। এবার আমাকে পুলিশ বলে ছেড়ে দিন, 10টা অবধি টাইম দিয়েছি, তো ঠিক দেখবেন চলে আসতে পারে। 5টার সময় ওকে ছেড়ে দেওয়া হলো, পয়েন্ট টু বি নোটের 5টার সময় ছেড়ে দেওয়া হলো মহিলাকে। এইবারে আমরা অপেক্ষা করলাম, 6টা বাজলো, 7টা বাজলো, আমি আবার নাটকের রিহার্সালে চলে যেতে হলো, কারণ ওখানে চলছিল রিহার্সাল, চলে যেত। একটা মাঝখানে থামাচ্ছি, উনি যে মাঝে ড্রেসটা চেঞ্জ করে বাড়িতে কাজ করেন, সেই ড্রেসটা কি তোমাদের বাড়িতেই থাকে? না 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 না, সেটা উনি নিয়ে যান উনি সাথে? নিয়ে যান, হ্যাঁ। আচ্ছা, তো এবারে রিহার্সাল রিহার্সালে আমি গেলাম, রিহার্সাল থেকে ফেরত যখন এলাম, রিহার্সাল থেকে ফেরত আসার পর আমি ওই 8:30 9টা বাজে, তখন আমরা ডিসিশন নিলাম যে এ তো দেবে না। তখন শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ সারাদিন এত ঝুটঝামেলা গেছে, শরীরটা খারাপ। আমি ময়নাকে বললাম যে, ততক্ষণে ময়না ফেরত এসে গেছে শুটিং, আমি ময়নাকে বললাম যে তুমি গিয়ে এফআইআরটা করে দাও, আমার আর শরীর দিচ্ছে না পুলিশ স্টেশন অব্দি যাওয়ার। তো ময়না গিয়ে এফআইআরটা করলো, এফআইআর করে ঠোরে ফেরত চলে এসেছে। যখন 10টার মধ্যে বোধহয় এফআইআরটা হয়েছে নাকি, আমি এক্সাক্ট জানি না টাইমিংটা, ওই সময়কালীন এফআইআরটা হয়েছে। হয়ে হঠাৎ করে রাত 12:30টায় আমার একজন চেনা ভদ্রলোক আছেন হরিদেবপুর থানায়, উনি আমাকে ফোন করে বললেন যে এরকম আপনার নামে একটা কমপ্লেন লঞ্চ হচ্ছে যে আপনি নাকি মারধর করেছেন। আমি তো আকাশ থেকে পড়ার মতো কেস, আমি মারধর করেছি? চুরি আমার গেছে দাদা, আমি তো আমার স্ত্রীকে পাঠিয়েছিলাম এফআইআর করতে। বলছে না, আপনার এগেনস্টে একটা কমপ্লেন আছে। আমি কি বলছেন আপনি, কিসের কমপ্লেন? বলছে মারধর করা। আমার যে দেখুন, এটা তো আমি কি বলবো, এখানে বসে আমি কিভাবে প্রমাণ করবো? এটা তো আমি করি, মানে গায়ে হাতি দেওয়া, আটকে রাখা হয়েছিল, যতক্ষণ না পুলিশ আসছিল ওকে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, যে কোনো এটা সিসিটিভি ফুটেজ নেই না, বাড়িতে? আমাদের বাড়িতে না সিসিটিভিটা নেই, সেটা একটা বড় শিক্ষা পেলাম আমি, যে এবারে একটা সিসিটিভি বসাতে হবে। এতদিন এরকম বড় মাপের চুরি বা এরকম মানে হার্ডকোর ক্রিমিনাল তো আমাদের আজ অব্দি বাড়িতে আসেনি। এই এফআইআরটা কবে করা হয়েছে? এটা হচ্ছে গতকালের আগের দিন, মানে কত তারিখ?
27 27 তারিখ বোধ হয়। তুমি 27 তারিখ বিকেলে করো এবং রাতে। আমি জিডি করি বিকেলবেলা, আর 10টার সময় এফআইআর করা হয়, এবার 10টার ওই আশেপাশে আর হবে, উনি করেন সেই দিনই রাত্রি 12টা। 12টারও পর, 12:30 নাগাদ হবে। হ্যাঁ, এইবার এবার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে উনি যদি এতই বেধড়ক মার খেয়ে থাকেন, ফার্স্ট অফ অল উনি একটা ইন্টারভিউ বোধহয় কোথাও দিয়েছেন, উনি বলছেন উনি বেরিয়ে গিয়ে নাকি আইসক্রিম লাগিয়েছেন যেখানে ব্যথা হয়েছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে এরম ধরনের মার খাবে, বুটের লাথি খেয়েছে, মুখে কি সব মারা হয়েছে, এত কাণ্ড, একটা ওই রোগা পাতলা একটা 45 কি 50 বছরের মহিলাকে অত যদি মার দেওয়া হয়, ফার্স্ট সে জামা কাপড় চেঞ্জ করার মুডে বা মানসিকতায় থাকবে? সে তো যে জামা পরে আছে সেটা পরে বেরিয়ে যাবে, আর সেই জামাটা তো কোনো উলঙ্গ নয়, উনি তো প্রপার একটা ড্রেস সালোয়ার কামিজ পরে আছেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে উনি যদি 4টের সময় বা 3টের সময় বা 2টোর সময় মার খেয়ে থাকেন, উনি রাত 12টা বাজলো ওনাকে গিয়ে এই এফআইআরটা করতে, বা উনি যাই করে থাকেন, আমি জানি না কি করেছেন, জিডি করেছেন না এফআইআর করেছেন জানি না, উনি যে কমপ্লেন করেছেন সেটা রাত 12টা বাজলো করতে। মানে এতক্ষণ ধরে উনি কি করছিলেন, এতক্ষণ ধরে উনি করছিলেনটা কি? হ্যাঁ, আচ্ছা, তৃতীয় হচ্ছে যে এই আমার যে শাশুড়ি মায়েরও যে গয়নাটা চুরি গেছে, সেটা কিন্তু এখনো টোটালটাই ধোঁয়াশায় আছি। এর আগে অব্দি কিন্তু কিছু চুরি যায়নি। এই ভদ্রমহিলা লাস্ট 20-25 দিন কাজ করছে, 20-25 দিনেই এই ভৌতিক ঘটনাগুলো ঘটছে, জিনিসপত্র হাওয়া হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে একটা মানে বড় জিনিসের মধ্যে হচ্ছে এই সোনার চেনটা আর কি, এবং এই আংটিটা তো এই গেল গতকালের আগের দিন এইটা। এবারে যেটা হচ্ছে, কিছুদিন বলছি কিছুক্ষণ আগে ধরুন সকালবেলার দিকে আমার কাছে থ্রেট কলস আসা শুরু করলো যে কেসটা তুলে নাও, কেসটা তুলে নাও। কি বলে? হ্যাঁ, 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 আজকে সকাল থেকে। খবরটা কালকে ছড়ানোর পর নাকি, মানে হ্যাঁ, তোমার হ্যাঁ। ভার্সনটা তো কালকে থেকেই ছড়াতে শুরু হ্যাঁ, করেছে। হ্যাঁ, আমি জানি না ছড়ানোর পর কি পরের পর কি কি বলা হচ্ছে? ও বলছে যে কেসটা তুলে নে, নয়তো পিঠের ছাল চামড়া তুলে নেবো, হেন তেন এইসব বলছে আর কি। ট্রেস করা হয়েছে কলটা বা কার না, থেকে ট্রেস আসবে করা কিছু হচ্ছে, জানা মানে যাচ্ছে? ফোন নাম্বারটা আমার পুলিশকে কাছে আছে। জানিয়ে। হ্যাঁ, এবারে পুলিশ বলেছে যে এই নাম্বারটাকে আপনি কমপ্লেন করুন, এই নম্বর বা এই নম্বরগুলি যেগুলো থেকে আসছে সেগুলোতে কমপ্লেন করুন, আমরা করবো এটা। আচ্ছা, এইটা গেল। এইবারে হচ্ছে এই হচ্ছে পুরো ঘটনা, এটা হচ্ছে পুরো অ্যাকচুয়ালি মানে লিনিয়ার ফরম্যাটের ঘটনাটা। এবারে গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এবং বিবস্ত্র করে ওনাকে যে তল্লাশি নেওয়া হয়েছে সেটার একটা শুনুন, কমপ্লেন। বিবস্ত্র করে তল্লাশি নেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারণ বস্ত্র নিয়ে না বিনা বস্ত্রতে তল্লাশি করা হচ্ছে, ওটা তো পুলিশ করেছে, আমি করিনি, মহিলা পুলিশ করেছে। আমি কি করে জানবো? দরজা বন্ধ করে করেছে তো, আমি কি করে জানবো সেটা? এটা তো মানে মহিলা পুলিশ থানা থেকে এসেছিল, সে এসে করেছে, আমরা থরি করতে যাবো? আমরা কেনই বা করতে যাবো? আমরা একটা বডি সার্চ, আমরা একটা নাগরিক, আমরা এত বড় আমি সংস্থা চালাই, এতগুলো মেয়ে এতগুলো ছেলে আমার আন্ডারে কাজ করছে, আমি একজন নিজে অভিনেতা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে একটা 50 বছরের মহিলাকে হঠাৎ করে আমি বিবস্ত্র করে বলবো যে কোথায় আংটি লুকিয়ে রেখেছো বলো? আমি কি পাগল যে বলবো যে অ্যাসিড নিয়ে এসো? আমি জানি না অ্যাসিড মারলে কি কেলেঙ্কারি হতে পারে, বা উল্টে আমি ফেসে যাবো এটা জানি না আমি, বা আমি যদি মার লাগাই রড দিয়ে বা লাঠি দিয়ে আমি নিজেই ফেসে যাবো আমি জানি না। এগুলো সব বেকার কথা। এবং সম্রাটদা, একটা কথা আমি থামাচ্ছি যে প্রথম যে পোস্টটি থেকে আরো ছড়ায় বিষয়টি, একটি ডিজিটালে একটা পোস্ট থেকে, সেখানে অনেকে কমেন্টস করেছে ইনি এরকম আগেও করেছেন। তোমার কি মনে হয়, মানে কেন এটা? শোনো, আমি বলি, এখন কমেন্টসে তো কোনো টাকা লাগে না, পুরোটাই বিনা পয়সার গেম, তাই জন্য যার যখন যা মনে হয় তাই লেখে। ফার্স্ট অফ অল আমাকে চেনে কটা লোক, মানে ব্যক্তিগতভাবে চেনে কটা লোক? খুব কম লোক, আমার সার্কেল খুব কম। মানে তোমরা যারা প্রেসের লোক আছো, তোমরা রেগুলারলি বিভিন্ন পার্টিসে যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, কটা অনুষ্ঠানে আমাকে দেখতে পাও? আমি কোনো অনুষ্ঠান কোনো পার্টিতে থাকি না, আনলেস এন্ড আনটিল একদম ব্যক্তিগত কোনো বন্ধু হলো, বারবার করে ডেকেছি, অ্যাভয়েড করতে পারছি না, আদারওয়াইজ যাই না। কোনো প্রেমিয়ারেও যাই না, কোনো পার্টিতেও যাই না, কোনো গেট টুগেদারেও যাই না। তো আমাকে চেনে খুব কম লোক, কিন্তু আমাকে জানে হয়তো অনেকে, মানে হয়তো নামটা হয়তো জানে, বা মুখ দেখেছি টিভিতে বা হোয়াট এভার ইট ইস, কিন্তু আমাকে চেনে খুব কম লোক। আমি একটা খুব ছোট সার্কেলে ঘুরে বেড়ানো করি। তো সেই জন্য মানে এই যারা লিখছে অ্যাবসলিউট ট্র্যাশ, মানে এবারে এদেরকে আপনি মুখ থামাতে পারবেন না। শাহরুখ খানের ব্যাপারে লিখছে, সৌরভ গাঙ্গুলির ব্যাপারে লিখছে, মানে স্টলওয়ার্ডসদের ব্যাপারেই লোকে গালাগালি দিচ্ছে। তো আমি তো খুবই সাধারণ নিমিত্ত মাত্র একটা লোক আর কি। তো সেখানে আমি তো এদের মুখ থামাতে পারবো না, মানে যারা লিখছে যে এর আগেও এমন করেছে, তো বলুক যে কে আগে কবে করেছে, কি কার সাথে করেছে, বলুক না, এভিডেন্স নিয়ে আসুন, বললেই হলো নাকি? একটা কথা বলে দিলেই হলো। আর আমার মনে হয় এখন সেলিব্রিটি ব্যাশিংটা একটা মানে কি বলবো, লোকের পাস টাইম হয়ে দাঁড়িয়েছে, একটা খুব মানে ভালো লাগার জায়গা হয়ে উঠেছে। মানে যে কোনো মানুষ যে সফল যে কোনো লাইনে হতে পারে, সে ক্রিকেটে হতে পারে, সে অভিনয়তে হতে পারে, সে মডেলিংয়ে হতে পারে, সে গানে হতে পারে, সে পলিটিক্সে হতে পারে, যে কোনো লোক যে সাকসেসফুল, তাকে কি করে আমি টেনে নামাবো, এটা কিন্তু
সাধারণ লোকেদের একটা মানে একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে। সম্রাটদা, ব্যাক টু ব্যাক তোমার ব্যাপারে এরকম এক একটি ঘটনার কথা উঠে আসছে, সেটা তো তোমার কেরিয়ারেও ভীষণভাবে একটা প্রভাব পড়ছে। না, আমার মনে হয় না। কারণ আমি বলি যে এই ঘটনা, যেমন আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্টের ঘটনা হয়েছিল, প্রেস, মিডিয়া, নিউজ পেপার সব ভুল ছাপিয়েছিল। এখন সেই কেসটা সাবজুডিস আছে এবং আমি প্রায় জিতে যেতে চলেছি, মানে আই এম টুয়ার্ডস উইনিং দ্যাট কেস। তখন বলা হলো যে আমি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছি। আপনি চার্জশিট ভালো করে দেখুন, আমার ব্লাড রিপোর্ট ভালো করে দেখুন, চার্জশিটে দেখবেন 1 ফোঁটাও অ্যালকোহল ছিল না। গাড়ি নাকি আমি 90 কিলোমিটার পার আওয়ারে চালিয়েছি। মাহিন্দ্রা কোম্পানি থেকে এসে ফরেন্সিক রিপোর্ট দিয়েছে যে 52 কিলোমিটারে গাড়ি ছিল। রাত 1টা 10-এ মানুষ আর কি কম স্পিডে চালাবে? তাহলে তো মানে অটো তো এর থেকে বেশি স্পিডে চলে। এবারে তখন বলা হলো 90 কিলোমিটার পার আওয়ারে চালানো হচ্ছে। তখন বলা হলো আমি নাকি লোকের বাড়ি ভেঙে ঢুকে গেছি। এখন যার বাড়ি ভেঙেছিলাম সে কিন্তু সাক্ষী দিচ্ছে কি জানেন, যে সম্রাট মুখার্জি যদি বাঁ দিকে গাড়িটা না ঘোরাতো দুটো ছেলে স্পট ডেড হয়ে যেত। উনি ঠিক কাজ করেছেন সেদিন, তারা কিন্তু সাক্ষী দিচ্ছে কোর্টে এসে। তো অতএব অনেক কথা আছে বা অনেক জিনিস আছে যেটা হ্যাঁ, এবারে বলতে পারেন যে খ্যাতির বিড়ম্বনা একটা তো থাকে, এটা তো একটা খুব পুরনো কথা, খ্যাতির বিড়ম্বনা আছে। এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট রোজ গাদা গাদা হয়। এবারে যেই মোমেন্টে সেটা কোনো অভিনেতার সাথে হয় সেই কেসটা ভীষণ সেন্সিটিভ হয়ে যায়, সেই কেসটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, সেই কেসটা ওয়ান অফ আ কেস হয়ে যায়, এরকম হয়। আমি যেটা বললাম, মানে আমি ইন্টারভিউ শুরুতেই তো বললাম যে সবার বাড়িতে কোনো না কোনো সময় চুরি হয়েছে, কোনো না কোনো সময় কোনো জিনিস মিসিং হয়েছে, তার পাড়ায় কোনো না কোনো পরিচারিকা এরকম চুরি করে পালিয়েছে। এবং দেখুন এখন তো দেখা যাচ্ছে আমরা যেটা আশেপাশে দেখতে পাচ্ছি, দমদম বলুন, বালিগঞ্জ বলুন, কোথাও বাকি নেই যেখানে নকল আধার কার্ড দিয়ে বাংলাদেশিরা ঢুকে পড়েছিল। এবং এই লোকগুলোই কিন্তু বাড়ির পরিচারিকা বা এরম হিসাবে কাজে ঢুকছে, এবং এরা বড় চুরি করার পর বর্ডার ক্রস করে চলে যেত। এবং এই ঘটনা কোনো জনৈক ঘটনা নয় বা একটা অদ্ভুত ঘটনা নয় যে সম্রাট মুখার্জির বাড়িতে প্রথমবার হয়েছে, এরকম ঘটনা জীবনে হয় না, এই ঘটনা কমন ঘটনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব একটা আশ্চর্য নই ঘটনাটা নিয়ে, যে চুরি হতেই পারে। এবার আমার যেটা ব্যথা বা আমার যেটা নিজের ওপর করুণা লাগছে, যে আংটি আমার চুরি গেল, টাকার ক্ষতি আমার হলো, কষ্ট আমার হলো, আমি ঋণের দায়গ্রস্ত, মানে আমি কিন্তু আংটিটা মিসিং পাচ্ছি না, অথচ তার ইনস্টলমেন্ট আমাকে এখনো দিতে হবে। সব অসুবিধা আমার, আর আমি কালপ্রিট। এইবার হ্যাঁ, সম্রাটদের শেষ, আচ্ছা একটা জিনিস, এরপরে পদক্ষেপ কি করবে, মানে হ্যাঁ এরপরে পদক্ষেপ খুব অবভিয়াস পদক্ষেপ। নাম্বার 1 হচ্ছে যে ও যদি কোনো কমপ্লেন করে আমার কাছে নোটিশ আসবে, আর আমি যে কমপ্লেন করেছি ওর কাছে নোটিশ যাবে। ওকে জিজ্ঞাসাবার্তা করা হবে, ইন্টারোগেট করা হবে, সিমিলারলি আমাকেও হয়তো ইন্টারোগেট করা হবে। এবারে মানে যেমন হয় আর কি, এবারে কোর্টে কেসটা যাবে আর কি, কোর্টে আমরা লড়ে নেবো। মানে এবং মানে মানে আমাকেও প্রমাণ করতে হবে যে আংটিটা ওর কাছে আছে, আর ওকে প্রমাণ করতে হবে যে আমি ওকে মেরেছি। এই হচ্ছে সিম্পল। আংটিটা কি আপাতত পাওয়া গিয়েছে না, সেটা এখনো অব্দি অধরা। মানে এবং আমার তো মানে আমি আশাহতই, মানে আমি কিন্তু খুব একটা আশা রাখছি না যে পাওয়া যাবে। ওটা অত লাখ টাকার আংটি একটা, এটা মানে হ্যাঁ, এবারে আমার দোষটা আমার, আমি এখন মাথা পেতে নিজেই দোষটা নিয়ে নিচ্ছি। আমার অত দামি জিনিসটা ওরকম করে কেয়ারলেসলি মাথার কাছে রেখে যাওয়া উচিত হয়নি। কিন্তু যেহেতু আমার বেডরুমটা একেবারে এক্সক্লুসিভ, মানে সেক্লুডেড একটা, মানে আলাদা একটা বেডরুম, মানে এখানে আমার বাচ্চারাও ঢোকে না সহজে, ময়নাও ঢোকে না, মানে ওটা একটা আলাদা রুম যেখানে আমার নিজস্ব কাজকর্ম আমি করি। তো সেই ঘরটা ভেবেছিলাম হয়তো যে যেহেতু আলাদা করা, কেউ ঢোকে না, সেহেতু ওইটাতে আমার সুরক্ষিত আমি আর কি। ওখানে তো পরিষ্কার করতে এই তোমার ভদ্রমহিলা ঢোকেনি। এবারে এইটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, এবং এই ভদ্রমহিলা মিস্টিরিয়াস ছিল প্রথম থেকেই। মানে আমি থাকাকালীন বাড়িতে উনি কিন্তু পরিষ্কার করেন না ঘরটা, আমি যখন বেরিয়ে যাই তারপর পরিষ্কার করা শুরু করেন। কেন এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি। ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে, আর স্পেশালি যেহেতু উনি মহিলা, সব সেন্টিমেন্ট ওনার দিকে যাবে। উনি অসহায়, উনি গরিব মানুষ, উনি কিছু করেননি, ওনার গায়ে হাত তোলা হয়েছে, একটা ভিকটিম কার্ড প্লে করার একটা প্রবণতা থাকেই আর কি। এবং মেয়েদের দিকে যেহেতু আইনটা বেশি ভারী হয়, সেহেতু এইটা খুব সহজ আর কি, যে কোনো ক্রিমিনালের পক্ষে এটা খুব সহজ যে এই ভিকটিম কার্ডটা প্লে করা। অ্যাকচুয়ালি তো ভিকটিম আমি, ভিকটিম কার্ডটা উনি প্লে করছেন, উনি ভিকটিম তো আমি। বাড়ির থেকে আমার চুরি গেছে, ক্ষতি আমার হয়েছে, আমার কিন্তু এই মোমেন্টে রেগে থাকা উচিত, বা আমার কেস করা উচিত, আমার দৌড়দৌড়ি করা উচিত। আমি কিন্তু উল্টোটা করছি, আমি খেসারত দিচ্ছি লোককে যে আমি কিছু করিনি, উল্টো হচ্ছে কেসটা। তো অতএব মানে এটা বোধহয় ভবিতব্য, মানে এটাই হয়ে থাকে লোকেদের।
আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন পুলিশের লোকেরাও এসেছিলেন, সেখানে তো ওনার গায়ে অলরেডি, তখন তুমি যেহেতু বলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন উনি, তো ওনার গায়ে অলরেডি ক্ষতচিহ্ন ছিল ওনার মাথায়। না, বা কিন্তু এতে। তখন কিন্তু কোনো ভিজিবল ছিল না ক্ষত চিহ্ন, যার জন্য পুলিশ বুঝতেই পারেনি কিছু হয়েছে। আচ্ছা। এবার পরে গিয়ে উনি বলছেন যে মাথা ফেটে গেছে 4টে স্টিচ। আচ্ছা, যার 4টে স্টিচ হয়েছে পুলিশ এসে দেখবে না রক্তে রক্তাক্ত হয়ে গেছে বডি? কি মনে হয়? মানে পুলিশ যখন এসেছিলেন তখন তার ক্ষতচিহ্ন সেভাবে প্রকাশ পায়নি। না, খালি কপালে কাছটা একটু ফুলে গেছিল, ওই যেহেতু রডের মধ্যে ধাক্কা খেয়েছে ওই যে। সেটা নিয়ে পুলিশ কিছু জিজ্ঞাসা করেছিল? না, ও পুলিশ জিজ্ঞেস করছে যে তুমি হাঁপাচ্ছ কেন, মানে ও আর কি প্রথম থেকেই আর কি যেহেতু এত হাইপার হয়েছিল হাঁপাচ্ছিল আর কি। তো আমরা জল দিচ্ছিলাম মাঝে মধ্যে ওকে। এবারে পুলিশ জিজ্ঞেস করছে তুমি হাঁপাচ্ছ কেন, কিছু, কারণ অত ভিজিবল কিছু লাগছিল না, বাড়ি যাওয়ার পর বলতে ফুলেছে যেমন হয় আর কি, ধাক্কা খেলে খানিকক্ষণ পর 1-1.5 ঘন্টা পরে ফুলে আর কি।